প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সময় ঘনিয়ে আসছে ডক্টর ইউনূস এবং তার বিদেশি নাগরিকত্ব থাকা অন্যান্য উপদেষ্টাদের। সবাই আসলেই ঘনিয়ে আসছে এবং তারা কিন্তু তাদের এক্সিট প্ল্যান অলরেডি চালু করে দিয়েছেন। এক্সিট স্ট্র্যাটেজি যেটাকে বলে। বেশ অনেকদিন ধরে এইগুলির প্রসেসিং চলছে। তবে যেরকম আমরা মনে করছি যে স্যার ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের, বিশেষ করে যাদের বিদেশি নাগরিকত্ব আছে, তাদের এক্সিট প্ল্যানটা আসলে হচ্ছে যে ওই প্লেনে করে পালাবে অ্যান্ড অল দ্যাট, নাথিং লাইক দ্যাট। ইটস এ ভেরি সেফ এক্সিট এবং এগুলিকে মিটিকুলাসলি ডিজাইন করা হচ্ছে। সো আমার কাছে অনেকগুলো ইনফরমেশন অলরেডি এসেছে আমার হাতে। কিছু কিছু ইনফরমেশন পাবলিক, কিছু কিছু ইনফরমেশন এখনও পাবলিক না, বাট আই এম গানা স্পিরিট অল আউট টুডে। আসলে এক্সিট স্ট্র্যাটেজিটা কি হতে পারে? দেখেন, শুধু যে বাংলাদেশ থেকে এক্সিট করে ফেললেই সবাই যে সেফ থাকবে, নাথিং লাইক দ্যাট। সো তাদের একটা সেফটি লাগবে, অর্থাৎ একটা লম্বা সময় ধরে তারা প্রোটেক্টেড থাকবে, তাদের কোনো ধরনের সমস্যা হবে না, তাদের একটা ইমিউনিটি থাকবে এবং যে দেশেই থাকবে, যেখানেই এক্সিট নেবেন যে দেশের জন্য, সেই দেশেও একটা ইমিউনিটি থাকবে। সো এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে হলে আসলে দরকার হয় ডিপ্লোম্যাটিক সেফ এক্সিট। সো ডিপ্লোম্যাটিক সেফ এক্সিট মানে হচ্ছে একজন ডিপ্লোম্যাট হিসেবে যদি রেড পাসপোর্ট নিয়ে বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যদি অন্য কোনো দেশে থাকে, তাহলে সেই দেশে অ্যাকচুয়ালি তার একটা ইমিউনিটি থাকে এক ধরনের এবং সোর্ট অফ আনটাচেবল হয়। সো স্যার ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা, তার নাগরিকত্ব থাকা ব্যক্তিরা এবং অন্যান্যরা যাদের নাগরিকত্ব নাই, তারা গত ২-৩ মাস ধরে এবং তারও আগের সময় ধরে তাদের এক্সিট স্ট্র্যাটেজি যেটা, সেটা চালু করেছে এবং ডিপ্লোম্যাটিক সেফ এক্সিট যেটা, এক্স্যাক্টলি সেই কাজটাই করেছে। আর এই ডিপ্লোম্যাটিক সেফ এক্সিটের মধ্যে প্রথম নাম যেটা আসে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান ভিসি, যার নাম হচ্ছে নিয়াজ আহমেদ খান। তিনি স্যার ইউনূসের সবচাইতে বড় সহযোগী এবং ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত শিবিরকে প্রতিষ্ঠিত করার জন্য উনার ভূমিকা একেবারে অনস্বীকার্য, রাইট? সো উনি বেসিক্যালি ডেনমার্কের রাষ্ট্রদূত হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন। অলরেডি ডেনমার্কের মানে সরকারের কাছে বাংলাদেশের মানে নতুন রাষ্ট্রদূত হিসেবে তার নাম পাঠানো হয়েছে। এখন শুধু কোপেনহেগেন থেকে গ্রিন সিগন্যালের মানে ওয়েট করা হচ্ছে, মানে কোপেনহেগেন থেকে গ্রিন সিগন্যাল দিবে। এটার জন্য ২-৩ মাস সময় লাগে মনে হয়, ১ থেকে ৩ মাস সময় লাগে এই গ্রিন সিগন্যাল আসতে। এরপরে তিনি কোপেনহেগেনে অর্থাৎ ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হবেন। অর্থাৎ রাষ্ট্রদূত হিসেবে তিনি দেশ থেকে সেফ এক্সিট নেবেন এবং ওখানে গিয়ে সেফলি থাকবেন। কেউ কোনো কিছু করতে পারবে না, একটা ইমিউনিটি থাকবে। পরবর্তীতে যে গভর্নমেন্ট আসুক না আসুক, অ্যাটলিস্ট তাকে তো আর বাংলাদেশে ব্যাক করতে হবে না, সে ওখানে ইস্তফা দিয়ে দিতে পারে যদি ইস্তফা দিতে হয়। সো দিস ইজ নাম্বার ওয়ান। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইক কি প্লেয়ার ফর ইউনুস, স্যার ইউনুসের জন্য। এভাবেই প্রথম সেফ এক্সিট। এরপর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লামিয়া মোর্শেদ, ডক্টর ইউনুসের এসডিজি বিষয়ক উপদেষ্টা এবং ইউনুস সেন্টারের মেইন ক্রিয়ানক বলতে পারেন, যিনি চালায় আর কি। সো তিনি এখন নিজেও তোড়জোড় শুরু করছেন ইউরোপের কোনো একটা দেশে রাষ্ট্রদূত হিসেবে, ডিপ্লোম্যাট হিসেবে পোস্টিং পাওয়ার জন্য। যদিও ইউরোপে কোনো ভ্যাকেন্সি নাই, কিন্তু আলোচনা চলছে, সেই লেভেলে আলোচনা চলছে যেন লামিয়া মোর্শেদকে কোনো একটা দেশে, ইউরোপের কোনো একটা দেশে ইয়ে করা হয়, ডিপ্লোম্যাট করা হয় বা রাষ্ট্রদূত করা হয়। সেফ এক্সিট নাম্বার 2। উনারই অ্যালাইস, ক্লোজ এইড যারা আছে ডক্টর ইউনূসের, তাদের মধ্যে লামিয়া মোর্শেদ তো অবশ্যই অন্যতম। এরপর আরও কিছু নাম আছে, খুবই খুবই ইন্টারেস্টিং নাম। লুৎফে সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক যিনি দূত ডক্টর ইউনূসের, এবং তার বোন হোসনা সিদ্দিকী, এবং তাদেরকেও রাষ্ট্রদূত বানানোর জন্য প্ল্যান করা হচ্ছে। লুৎফে সিদ্দিকীর পছন্দ হচ্ছে সিঙ্গাপুর, আর তার বোন হোসনা চান হচ্ছে নেদারল্যান্ডস। অর্থাৎ তারা পিক করছেন যে চুজ অ্যান্ড পিক, একজন ইয়েতে যাবেন, সিঙ্গাপুর যাবেন, আরেকজন নেদারল্যান্ডসে যাবেন, তাদেরকে রাষ্ট্রদূত করার জন্য মানে ইয়ে করা হচ্ছে সেফ এক্সিট আর কি। এগুলি হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি। প্রেস সেক্রেটারি শফিকা আলম বললেন যে এগুলির কোনো ভিত্তি নাই, হেই নাই, সেই নাই, কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ট্রু। এবং এই লিস্টে আরও অনেকেরই নাম আছে যেগুলি হয়তো এখনও সামনে আসে নাই, সে ভবিষ্যতে আসবে। মোটামুটি সবারই একটা এক্সিট প্ল্যান করা হচ্ছে, কিভাবে, কখন, কে কোন দেশে যাবে, কে কোন দেশে থাকবে অ্যান্ড অল দ্যাট। এখন যতই শাক দিয়ে মাছ ঢাকা হোক না কেন, আসলে স্যার ইউনূসের যে সময় শেষ হয়ে আসছে এটা সবাই জানে। আর আমরা এটাও ভালো করে জানি যে স্যার ইউনূস অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে বের হয়ে কোন জায়গায় যাবে। উনি ফ্রান্সে আসবে এবং বাই দ্য ভাইরালিটি অফ লাস্ট ফিউ ডেজ আপনারা এখন হয়তো অনেকেই জানেন, আমি নিজেও ফ্রান্সে আছি। সো স্যার
ওয়েলকাম প্লিজ আসেন, আপনার জন্য আমি ওয়েট করছি। সো উনি ফ্রান্সে আসবেন, ওনার ফ্রান্সে তো অনেক বড় ব্যবসা আছে। ওই যে একটা ইউনুস একাডেমি আছে, স্পোর্টস একাডেমি টাইপের, ওটা একটা বিশাল অর্গানাইজেশন, বর্ডোতে এটার হেডকোয়ার্টার। ওখানে মনে হয় ওনার বাড়ি আছে, প্যারিসে ওনার অ্যাপার্টমেন্ট আছে। সো হি ইজ কামিং টু ফ্রান্স অ্যাজ ওয়েল। আর বাদ বাকি যারা আছেন তাদের মধ্যে অনেককেই বিভিন্ন জায়গায় রিক্রুট করার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে বড় বড় এনজিও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে আছে ওই সমস্ত জায়গায় চাকরির ব্যবস্থা করা হচ্ছে, বা জাতিসংঘেও অনেকটা চেষ্টা করা হচ্ছে। স্যার ইউনুসও জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন। তার একটা লবি ফার্ম আছে, যে লবি ফার্ম ওনার হয়ে লবি করছে সো দ্যাট হি ক্যান বিকাম দ্য ইউএন সেক্রেটারি। সো এই জিনিসগুলো বেসিকলি একটা জিনিসই প্রমাণ করে, একটা ব্যাপারই বারবার প্রমাণ করে যে স্যার ইউনুসের সময় শেষ হয়ে আসছে। টাইম ইজ অফ দ্য অ্যাসেন্স, তাকে ক্ষমতা ছাড়তে হবে বা সে পড়ে যাবে অ্যান্ড অল দ্যাট। কিন্তু সে যাওয়ার আগে ক্ষমতা থেকে বাংলাদেশের যত ধরনের ক্ষতি করা যায় সব ধরনের ক্ষতি করে যাচ্ছে। বাংলাদেশের ইকোনমি বলেন, ল অ্যান্ড অর্ডার বলেন, বাংলাদেশের মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি বলেন, সব কিছুই ধ্বংস করে দিয়েছে। পোর্টগুলি বিক্রি করে দিয়েছে, পুরো বাংলাদেশের বন্দরগুলি, বিমানবন্দর পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের খনিজ সম্পদ, বাংলাদেশের সমুদ্র বন্দর, বাংলাদেশের সামুদ্রিক যে সম্পদ আছে, গ্যাস আছে, তেল আছে, হোয়াটএভার, এগুলি সবই বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন একেবারে করমুক্ত করে। এই যে পোর্ট যে দিয়ে দিল, বড় বড় চিটাগংয়ের পোর্ট হতে শুরু করে সব পোর্ট যে বিদেশিদের দিয়ে দিল, এগুলি কিন্তু করমুক্ত, 10 বছর করমুক্ত থাকবে। অর্থাৎ এরা কোনো ট্যাক্সও দিবে না, একেবারে খুল্লা তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে দিয়ে দিছে। সো বেসিকলি স্যার এই নিউজ খুব ভালো করেই জানে যে উনি দেশের 12টা বাজিয়ে দিয়েছেন, এবং এই 12টা বাজানোর জন্য উনি তো আর ওনাকে তো আর কেউ ঠিক রাখবে না, স্বাভাবিকভাবে এটার জন্য জবাব দিতে হবে। তার আগেই উনি সেফ এক্সিট দিচ্ছে। সো আমরা যে সেফ এক্সিটের কথা বলে আসছি এতদিন ধরে, সেই সেফ এক্সিট আমরা যদি মনে করে থাকি যে কিছু একটা হবে আফগানিস্তান স্টাইলে, এরপরে প্লেনে একটা করে প্লেনের ওই যে পাখা ধরে চলে যাবে, নাথিং লাইক দ্যাট। সেফ এক্সিটটা হবে এরকম যে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দেশে ডিপ্লোম্যাট হিসেবে পাঠানো হবে, রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হবে, তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে। এর মধ্যে অনেককে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেকজনকে দেওয়া হবে, এগুলি সামনেই দেখতে পাবেন। এভাবেই তারা সেফ এক্সিট নেবে, তাদের সেফটি মেক শিওর করবে কিছু সময়ের জন্য অ্যান্ড অল দ্যাট, যাতে তাদের একটা ইমিউনিটি থাকে, তাদের একটা সেফটি থাকে, এবং তাদেরকে যেন কেউ অ্যারেস্ট করতে না পারে, কেউ কিছু করতে না পারে। এবং একবার বিদেশে যখন থাকবে এবং ডিপ্লোম্যাটিক ইমিউনিটি যখন থাকবে, তখন আপনি কী বা করবেন, তাদের কী বিচার করবেন আর। সো স্যার ইউনুসের এই মিটিকুলাস ডিজাইন, এগুলি দিজ আর পার্ট অফ হিজ বিগার গেম অফকোর্স। এবং বাংলাদেশকে যে একটা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, একটা কনফ্লিক্টের দিকে ঠেলে দিচ্ছে, এটা সবাই এখন ভালো মতো বুঝতে পারছেন, এবং এগুলি কন্টিনিউ করবে। এবং দেশটা একেবারে শেষ পর্যন্ত, পুরো ধ্বংস না হয়ে যাওয়া পর্যন্ত এগুলি আসলে থামবে না। এটাই ছিল অ্যাকচুয়াল মেটিকুলাস ডিজাইন, যেখানে বাংলাদেশের মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া, ঘরে ঘরে যুদ্ধ, ভয়ে যুদ্ধ, দেশের মানুষের মধ্যে যুদ্ধ, শহরে শহরে যুদ্ধ, এগুলিই চলতে থাকবে। বাংলাদেশে কোনো ইলেকশন হবে না, কোনো ইলেকশন হলে সেটাও থাকবে না, কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট আর কোনো দিন আসবে না, আসার কোনো সুযোগও নেই। এখন বাংলাদেশ সিরিয়া, আফগানিস্তান অথবা এই তালেবানদের মতো হয়ে যাবে। অলরেডি সেটার সাইন আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গিদের অবস্থা দেখতে পাচ্ছেন। বাংলাদেশি জঙ্গিরা এখন শুধু যে বাংলাদেশে আছে তা না, তারা মোটামুটি ব্রাঞ্চ খুলে বসে আছে, ইউরোপ আমেরিকায় ব্রাঞ্চ খুলেছে। আমার উপরে তো জঙ্গি হামলা হলো। সো অল দিস থিংস আর সাইন্স, এবং এই সাইনগুলো যদি এখনও না বুঝেন, আপনারা বোকামি করছেন। সো সময় থাকতে বাংলাদেশকে আবার নিজের পায়ে দাঁড় করাতে হবে, বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে, এবং আবারও স্বাধীনতার পক্ষের শক্তিকে বাংলাদেশ সামলাতে হবে। কারণ স্বাধীনতার বিপক্ষের শক্তি যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন না আপনার কিছু হবে, না আমার কিছু হবে, না সাধারণ মানুষের কিছু হবে, কারো কোনো ভালো হবে না, সবার খারাপই হবে। এতদিনে এগুলি অলরেডি প্রমাণ হয়ে গেছে। কিন্তু তারপরও যদি আপনারা চুপ করে বসে থাকেন, দেন ইটস ভেরি আনফরচুনেট। আশা করি বুঝতে পেরেছেন। বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে, যেটার উৎপত্তি স্থল ছিল নরসিংদী। এই ভূমিকম্পে মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.2, কিন্তু হতাহতের পরিমাণ অনেক বেশি, এবং এই ভূমিকম্পের কম্পনের তীব্রতা অনেক বেশি ছিল। নরসিংদীতে যেখানে ভূমিকম্পের সৃষ্টি, সেখানে প্রায় 200-এর উপরে আহত হয়েছে এবং মারা গিয়েছে 2 জন। এছাড়াও রাজধানী ঢাকার পুরান ঢাকায় বংশালে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। অর্থাৎ মোটামুটি এই ভূমিকম্পে সারা দেশে 1000-এর উপরে আহতের সংখ্যা। সম্ভবত এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, 10 জনের মতো নিহত হয়েছে এই ভূমিকম্পে। এটা বলা উচিত হবে কিনা জানি না,
বিগত সরকারের শাসনামলে যখন ভূমিকম্প হতো তখন মৌলানা, মৌলবী, তৌহিদি জনতা, আলেম, উলামা, মুফতি সবাই বলতো এই সরকারের উপর গজব নেমে এসেছে, শেখ হাসিনা হিন্দুত্ববাদের দালাল, শেখ হাসিনা ধর্মে বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ লানত দিয়েছে। এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মুসলিম বিশ্বের সেরা 50 জন শাসকের মধ্যে অন্যতম, পৃথিবীর প্রভাবশালী 50 জন মুসলিমদের একজন ডক্টর ইউনূস। তাহলে ডক্টর ইউনূসের শাসনামলে কেন ভূমিকম্প হয়? দেল্লা রাজাকার, আপনারা তাকে নিশ্চয়ই চেনেন। দেল্লা রাজাকারের যখন ফাঁসির রায় হয় তখন একটা ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল। ওইটাকে তৌহিদি জনতারা বলেছিল এই তো দেল্লা রাজাকারের ফাঁসির রায়ের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, এই জন্য আল্লাহর তরফ থেকে ভূমিকম্প নাজিল হয়েছে। তাহলে এখন আমরা তো বলতেই পারি 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার কারণে সৃষ্টিকর্তা ক্ষুব্ধ হয়েছে, লানত দিয়েছে। দেল্লা রাজাকারের সময় যে ভূমিকম্প হয়েছিল ওই ভূমিকম্পে 2 জন মানুষও মারা যায়নি, কিন্তু এই ভূমিকম্পে 10 জনের উপরে সারা দেশে মারা গেছে। নাকি এই ভূমিকম্প সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার পালিয়ে যাওয়া দূষররা এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা অর্থায়নের মাধ্যমে বিজ্ঞানীদেরকে দিয়ে এই ভূমিকম্প সৃষ্টি করেছে? কোনটা দেখেন আপনারা যা ভালো মনে করেন। তবে আজকে ভূমিকম্পে অনেক হতাহত হয়েছে, অনেক ভবন নষ্ট হয়েছে, অনেক ভবন ভেঙে গিয়েছে, অনেক ভবন হেলে পড়েছে, অনেক ঘটনা ঘটেছে। এর মধ্যে এক ধর্ম ব্যবসায়ী, মালটাকে আমি চিনি না, বলতেছে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেন, মানে জামাতের যে মার্কা দাঁড়িপাল্লায় ভোট দেন, সিল মারেন, আমরা এমন ব্যবস্থা নেব বাংলাদেশে আর কখনো ভূমিকম্প হবে না। ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো মতে ঘুম ভাঙছে না। আমরা ওয়াদা করছি যদি আপনারা দাঁড়িপাল্লার উপর আস্থা রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ। মানে ধর্ম ব্যবসায়ীদের লেভেলটা ঠিক কোথায় আপনারা চিন্তা করেন। ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, এইটা নিয়েও তাদেরকে ধর্ম ব্যবসা করতে হবে। মানে একটা কথা আছে না, লেজ কখনো বাঁকা যে থাকে ওইটা সোজা হয় না। এদেরকে আপনি যতই তেল মর্দন করেন না কেন এরা কখনো সোজা হবে না, মানুষ হবে না। সো এই ধর্ম ব্যবসায়ীরা এগুলা করবে, এটা খুব স্বাভাবিক। দেশের মধ্যে যারা আছেন সবাই সাবধানে থাকবেন, ভূমিকম্প আরো একবার হতে পারে। প্রথম কম্পন হবার কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার ব্যবধানে আরেকটা কম্পন হয়, আমি যতটুকু শুনেছি। আই এম নট শিওর, বাট হতে পারে, আপনারা সাবধানে থাকবেন। এই ভূমিকম্পের ভিড়ে 2টা নিউজ আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। জুলাই আন্দোলনে একটা রিক্সাওয়ালা ছিল না, এরকম সেলুট দিয়েছিল। ওই রিক্সাওয়ালাকে এনসিপির পক্ষ থেকে ঢাকা 8-এ মনোনয়ন দেওয়া হয়েছে। 8-এ না 6, মেবি 8-এ মনোনয়ন দেওয়া হয়েছে। ওই আসনে আবার ইনকিলাব মঞ্চের ওই হাদিও কিন্তু আবার ওই আসন থেকে নির্বাচন করবে। রিক্সাওয়ালাকে মনোনয়ন দেওয়া হয়েছে, ওইটা আমি নেগেটিভ ভাবে নিচ্ছি না। যেখানে হিরো আলম হইতে পারে সেখানে রিক্সাওয়ালা হইতেই পারে, কিন্তু সেই রিক্সাওয়ালার যোগ্যতা, মেধা কতটুকু, সে দেশকে কতটুকু সার্ভ করতে পারবে, এটাও ভাবার বিষয়। অনেকেই ভাবতে পারেন শিক্ষিত যারা জনপ্রতিনিধি তারা তো দুর্নীতি করেছে। ভাই দেখেন, ক্ষমতা এমন একটা জায়গা, এখানে যেই যাবে সেই দুর্নীতি করতে বাধ্য হবে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হবেই। এখানে কেউ সহি ফেরাস্তা থাকতে পারবে না। এই রিক্সাওয়ালার একটা ছবি ভাইরাল হয়েছে দেখলাম, কেরু খাচ্ছে, মানে অ্যালকোহল খাচ্ছে আর কি। যাই হোক, এগুলা তার পার্সোনাল বিষয়, এগুলা খাইতে পারে। তবে এই রিক্সাওয়ালাকে মনোনয়ন দেওয়া হয়েছে শুধুমাত্র মির্জা আব্বাসকে লজ্জা দেওয়ার জন্য, এটা আমি নিশ্চিত। এই ঘটনার মধ্যে সব থেকে আলোচিত যে সংবাদ আজকে বাংলাদেশে, সেটা হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। 5 আগস্টের পর সেনাপ্রধান ওয়াকার ইউনূসকে কেন্দ্র করে যতগুলো বক্তব্য দিয়েছে, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ইউনূসকে একটা কটাক্ষ করা, একটা ব্যঙ্গ করা, এরকম একটা ভাব ছিল। এবং শেষমেশ একটা বক্তব্যে তিনি বলেছিলেন প্রফেসর ইউনূস যে প্রধান উপদেষ্টা, এটা বলতে ওয়াকারুজ্জামান ভুলে গিয়েছিল। এবং একাধিক গণমাধ্যম, একাধিক সংবাদ মাধ্যম কর্মী, একাধিক রাজনৈতিক বিশ্লেষক তারা বলতেছিল ওয়াকারের সাথে ইউনূসের মধ্যে একটা মৌন দ্বন্দ্ব চলতেছে। ইউনূস এবং ওয়াকার এক অন্যের শত্রু, ওয়াকার চায়নি ইউনূস প্রধান উপদেষ্টা হোক। অনেক কথা বলেছে না? এবং বলেছে না যে বুকে পাথর বেঁধে মানুষের কথা ভেবে আমি মেনে নিলাম ইউনূসের মতো একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে। এরকম কথা আপনারা শুনেছিলেন কিনা? কিন্তু যাহাই ইউনূস তাহাই ওয়াকার, যাহাই ওয়াকার তাহাই ইউনূস, এটা কি আপনারা বুঝতে পারছেন? নীরব সেনা অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে খেয়ে দিয়েছে। এটা ইউনূস কিন্তু 2 দিন পূর্বে বলেছিল যে জুলাই অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। সেনাবাহিনী মব আক্রমণ করার জন্য গণভবনে উন্মুক্ত করে দিয়েছিল রাস্তাঘাট সবকিছু। এটা তো সেনাবাহিনীর অবদান। পুলিশের উপর গুলি চালিয়েছিল মিরপুরে। সবকিছু বিবেচনা করে ইউনূস বলেছে যে সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তার মানে তৎকালীন সময় ওয়াকার গাদ্দারি করেছিল শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে, দেশের সাথে, স্বাধীনতার সাথে, সার্বভৌমত্বের সাথে। এখন যদি শেখ হাসিনা কোনো কারণে ফিরে আসে, আওয়ামী লীগ কোনো কারণে ফিরে আসে, ওয়াকারের তো লারে লাপ্পা।
ওয়াকার এটা বুঝতে পাইরা এতদিন কি তাহলে নাটক করছে? পিনাকি ইলিয়াসদের মাধ্যমে বিভিন্ন মিথ্যাচার করা হয়েছে। তার মানে কি ওয়াকার এতদিন অপেক্ষায় ছিল শেখ হাসিনার কবে ফাঁসি হবে আর তার অরিজিনাল যে অ্যাকচুয়াল ল্যাঞ্জাটা সেটা বেরোয় আসবে? আজকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর দিবস ছিল সম্ভবত, সেই দিবস উপলক্ষে ওয়াকারকে কি একটা সেনা পদক টদক পরাই দিছে ইউনুস। ছবি, তাদের চমৎকার ছবি, মানে একে অন্যের ভাই, মানে আপনা আপনা ভাই যেমন একটা সম্পর্ক থাকে না, মানে তোমাকে কতদিন দেখি না ভাই, আসো তোমাকে একটু বুকে জড়ায় নেই, এরকম একটা সম্পর্ক দেখলাম। কি হাসি! 15 মাসে ওয়াকারের মুখে এরকম হাসি আমি দেখি নাই, আপনারা দেখতে পাইছেন কিনা আমি জানি না। তবে আজকে ইউনুস যখন তাকে পদক পরাই দিচ্ছিল, এরপর হ্যান্ডশেক করে কি একটা হাসি দিল ওয়াকার। তার মানে কি ওয়াকার এতদিন অপেক্ষায় ছিল কবে শেখ হাসিনার ফাঁসি হবে, কবে তার বুকের উপর থেকে পাথরটা সরে যাবে। কারণ শেখ হাসিনা ফিরে আসলে তো ওয়াকারের বিচার হবে। ওয়াকার রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ওয়াকারের তো শাস্তি হবে। একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা, ক্ষমতায় যাতে ঠিকঠাক থাকতে পারে, এটা তো দায়িত্ব রাষ্ট্রের সকল বাহিনীর। সংবিধান সেটা বলে। ওয়াকার তো এটার সাথে বিট্রে করেছে, গাদ্দারি করেছে। ওয়াকার রাষ্ট্রের সাথে গাদ্দারি করেছে, সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করেছে, স্বাধীনতার সাথে গাদ্দারি করেছে। একটা না একটার জন্য তো তাকে রাষ্ট্রদ্রোহ অপরাধে দণ্ডিত করা যেতেই পারে। এই জন্য কি ওয়াকার এতদিন ইউনুস আর ওয়াকার নাটক করেছে? নাটক করে তারা শেখ হাসিনার ফাঁসির রায় মঞ্চায়ন শেষে এখন তাদের আসল যে সম্পর্ক সেটা প্রকাশ করে দিল? হতে পারে। বাংলাদেশের ইতিহাসে অভিনয় যদি কেউ জেনে থাকে, সব থেকে বড় অভিনেতা ওয়াকার। মানতে হবে বস, ওয়াকার শেখ পরিবারের জামাই সেজে সেনা প্রধান হইয়া 1 মাসের 1.5 মাসের মাথায় শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে। এখন আবার ইউনুসকে ভালোবেসে বুকে জড়িয়ে নিচ্ছে। না জানি ইউনুস কেউ কোথায় উপরে পাঠিয়ে দেয় কিনা, কে জানে, বলা তো যায় না। ওয়ান্সে গাদ্দার অলওয়েজ এ গাদ্দার। আপনারা দেখতে থাকেন, এদেশ যখন ধ্বংসের ঠিক, মানে আগ্নেয়গিরির ঠিক উপরে অবস্থান করবে, পরে যাবে যে কোনো সময়, তখন আপনাদের বোধোদয় হবে যে এখন কথা বলা উচিত। কিন্তু তখন সেই বোধ জাগ্রত হওয়ার পরেও আর কোনো কিছু করার থাকবে না। সো সময় থাকতে শুধরে যান, সাবধান হন, ঐক্যবদ্ধ হন, লড়াই করার চেষ্টা করেন, নয়তোবা কোনো উপায় থাকবে না। ভূমিকম্পে হতাহত যারা হয়েছে, যারা ক্ষতির শিকার হয়েছে বিভিন্নভাবে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান ভবন ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং একটা মেডিকেল শিক্ষার্থীও মারা গেছে সলিমুল্লাহ মেডিকেলের, শুনেছি। সবার প্রতি শোক প্রকাশ করছি। এছাড়া তো আসলে দূর থেকে কিছু করার থাকবে না বা নেই।